নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে কিন্তু আলোচনা করব। 18ই অক্টোবর, এই মাসের 18ই অক্টোবর রাত 9:39 বৃহস্পতি মিথুনের ঘর থেকে কর্কট রাশিতে কিন্তু পদার্পণ করেছে। এই যে বৃহস্পতির ট্রানজিট হয়েছে, এই বৃহস্পতির ট্রানজিট মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি আমি নর্মালি 31 ডিসেম্বর পর্যন্তই দেখি, এই বছরটাই দেখি, তাহলে বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু অত্যন্ত শুভ ফল দিতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, মঙ্গলের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেটা নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব। আমার চেম্বার চলছে, আপনারা সবাই জানেন, এবং যখন চেম্বার চলে, তাছাড়াও আমি আমন্ত্রিত চেম্বার, মানুষের ভালোবাসায় আপ্লুত আমি আমন্ত্রিত চেম্বারও আমার প্রচুর, তাই জন্য আমার একদম সময় নেই। তো তাই জন্যই আমি অনেক আগে থাকতেই এই আলোচনাটা করা উচিত ছিল, করে উঠতে পারিনি, কিন্তু তবুও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই জন্যই আলোচনাটা করছি। এই কারণের জন্যই অনেকেই কিন্তু যারা অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করছেন, তারা কেবল এই ট্রানজিট নিয়েই কিন্তু আলোচনাটা করছেন। এই ট্রানজিট নিয়ে শুধু আলোচনা করলে কিন্তু হবে না, তার কারণ এই যে বৃহস্পতি কর্কটের ঘরে, কর্কট রাশির ঘরে, চন্দ্রের ঘরে এলো, আবার যদি দেখা যায় তাহলে 12ই নভেম্বরের পর থেকে আবার কিন্তু বক্রী অবস্থায় চলে যাচ্ছে। অর্থাৎ বক্রী মানে কি, আমি
বহুবার বলেছি, নতুন করে বলবো না, আপাত দৃষ্টিতে মনে হবে যে বৃহস্পতি আবার পেছন দিকে চলতে শুরু করেছে এবং 4 তারিখ পর্যন্ত কিন্তু এই কর্কটের উপর বৃহস্পতির যে প্রাধান্য সেটা থাকবে। 5ই ডিসেম্বর 4th ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই প্রাধান্যটা থাকবে। 5th ডিসেম্বর কিন্তু এই বৃহস্পতি আবার বক্রী, মানে পিছন দিকে চলে যাওয়া আপাত দৃষ্টিতে মনে হয়। সুতরাং বৃহস্পতি আবার কিন্তু বুধের ঘরে চলে যাবে, মানে আবার কিন্তু মিথুনের ঘরে ফিরে যাচ্ছে। এখন এই যে কিছুটা সময়ের জন্য বৃহস্পতির এই চন্দ্রের ঘরে আসা এবং কর্কটের ঘরে বৃহস্পতির প্রাধান্য, সমসপ্তমে কিন্তু তাহলে কি হচ্ছে, মকর রাশিকে দৃষ্টি দিচ্ছে, এটা ভুলে গেলে চলবে না। আবার 9-6 কানেকশনও কিন্তু ক্রিয়েট করছে, এটা ভুলে গেলেও কিন্তু চলবে না। তাহলে এই ক্ষণিক সময় অল্প সময়ের জন্য কর্কটের ঘরে বৃহস্পতির অবস্থান যদি মেষ রাশিকে লক্ষ্য করা যায়, তাহলে তার মধ্যে যে পরিবর্তন নিয়ে আসছে সেটা কিন্তু ক্ষণিকের নয়। এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে মিথুনের ঘরে বৃহস্পতি ছিল, বা 5ই ডিসেম্বর আবার মিথুনের ঘরে বৃহস্পতি চলে যাবে। মিথুনের ঘর মানে যদি আমি ধরি বুধের ঘর, তাহলে সেখানে বৃহস্পতি ছিল, কর্কটে এসছে। তাহলে যদি আমি সর্বপ্রথম আলোচনা করি বুধ এবং বৃহস্পতির একত্রীকরণকে, তাহলে এটা মাথায় রাখার প্রয়োজন আছে, বুধ এবং বৃহস্পতির একত্রীকরণকে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস কখনোই কিন্তু আমি সঠিক পন্থা, সঠিক দিশা বা সঠিক প্ল্যানেটরি অবস্থানের সংযোগ মেনে নিতে পারি না। আমি পূর্বেও কিন্তু যখন এই কালী পূজার দিন বা দীপাবলির দিন যখন লক্ষ্মীর আরাধনা করা হয়, নন বেঙ্গলিরা বিশেষ করে করেন, তখন বলেছিলাম যে কেন তারা এই যে লক্ষ্মী পূজা করেন তার পাশে গণেশকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে কিন্তু এই দুটি মূর্তিকেই তারা পুজো করেন। যেমন বারবার ধরে মাথায় রাখার প্রয়োজন যে শিব পূজা করার আগে কিন্তু কালীর পূজা করতে হয়। তুমি যখনই শিব পূজা করবে তার আগে অবশ্যই কিন্তু তোমাকে মা কালীর পূজা করতে হয়। সেরকম লক্ষ্মীর যখন আমি আরাধনা করছি তার পাশে গণেশকে কেন রাখতে হয়? এখন লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করছে নর্মালি ওয়েতে, যদি আমি ধর্মকেন্দ্রিক আলোচনা করি তাহলে কিন্তু বৃহস্পতি। তাই জন্য বৃহস্পতিবার দিনকে আমরা লক্ষ্মীর পচালি করি। কিন্তু বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান, আমার ভেতরের জ্ঞানটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। আর বুধ কে রিপ্রেজেন্ট করে কিন্তু কে, গণেশ ঠাকুর। তাহলে লক্ষ্মী এবং গণেশের যে এই একত্রীকরণ ধার্মিক সত্তা দিয়ে যদি দেখা যায়, সেখান থেকে কি হচ্ছে, বৃহস্পতি কিন্তু চন্দ্রের ঘরে আসছে। যখন আমি লক্ষ্মীর উপাসনা করছি আমার জ্ঞানের জন্য, আমার প্রজ্ঞার জন্য, তখন কোনো মতেই কিন্তু আমি সেই আরাধনায়, আমরা লক্ষ্মী বলতে যে কড়িকে বুঝি, অর্থকে বুঝি, সেটা কখনোই কিন্তু আমরা চাইব না, বা তার প্রাপ্তির আশা কিন্তু কখনোই করব না। যাতে আমরা না করি, যাতে আমাদের মধ্যে সংযম থাকে, তাই জন্য সংযমকে রিপ্রেজেন্ট করে যে দেবতা, সেটা হচ্ছে গণেশ ঠাকুর। তাই জন্য কিন্তু বুধকে পাশে বসানো হয়। বৃহস্পতি এবং বুধ মানেই হচ্ছে যে আমি কিন্তু বৃহস্পতির যখন আরাধনা করব, ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, আমার নলেজের কিন্তু আরাধনা করব, জ্ঞান প্রজ্ঞার কিন্তু আরাধনা করব, কখনো আমাকে অর্থ দাও এর কিন্তু আরাধনা করব না। এটা হচ্ছে আসল ব্যাপার। এবার যখনই চন্দ্র এবং বৃহস্পতির একত্রীকরণ হয়ে গেল, এবং তখনই খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়
তাহলে কিন্তু সমসপ্তমে যে শনিকে হিট করছে তার ফলে শুক্র উচ্চস্থ হয়ে যাচ্ছে, এবং শুক্র এবং শনি কিন্তু একদম পরিষ্কার বন্ধুকারক গ্রহ, একে অপরের পরিপূরক। তাহলে সেই ক্ষেত্রে শনি উচ্চস্থ হয়ে যাচ্ছে যখনই কিন্তু শনি উচ্চস্থ হয়ে যাচ্ছে মেষের সাপেক্ষে যখনই কিন্তু বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, হয়েছে। এবার যখনই শনি উচ্চস্থ হয়ে যাচ্ছে তখনই কিন্তু রবির ঘরে যে কেতু বসে রয়েছে, কেননা রবি উচ্চস্থ হয়ে রয়েছে এবং উচ্চস্থ হয়ে সে কিন্তু বুধকে এবং মঙ্গলকেও হিট করছে, কিন্তু ঘরটা যেহেতু শুক্রের ঘর ছিল তাই জন্য দারিদ্র্যযোগ সৃষ্টি করেছিল। আমার যতটা পাওয়ার আমি ততটা পাচ্ছিলাম না, কিন্তু যখনই এই পরিবর্তনটা হলো, শনি যখনই উচ্চস্থ হয়ে গেল, বৃহস্পতি সমসপ্তমে হিট করলো, 3-9 কানেকশনের মধ্যে দিয়ে শনি কিন্তু অত্যন্ত উচ্চস্থ যখনই হয়ে গেল, 10 নম্বর এবং 11 নম্বর ঘর কিন্তু প্রচন্ড রকমের পজিটিভ ভাইব্রেশনের মধ্যে চলে এলো। আমি কি বলেছি, শনি যখন উচ্চস্থ হয়ে যায় তখন প্রত্যেকটা গ্রহকে সে কিন্তু উচ্চস্থ করে দেয়, বা তার নেগেটিভিটিকে কিন্তু সে ব্লক করে দেয়, কখনো ইমপ্লিমেন্ট হতে দেয় না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সূর্য মঙ্গল, সূর্য বুধ, অর্থাৎ বুধাদিত্য যোগ এবং সূর্য মঙ্গলের যে একত্রীকরণ, সেটা কিন্তু শুক্রের ঘরে ড্যামেজ হলো না। কেন না, শুক্র এবং সূর্যের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স দারিদ্র যোগ, সেটা যখনই কিন্তু শুক্র যেহেতু শনিকে হিট করছে, তাই জন্য শনি কিন্তু শুক্রের নেগেটিভিটিকে অফ করে দিচ্ছে, বা নেগেটিভিটিকে কি করছে, ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না, নেগেটিভিটিটা কখনো কিন্তু প্রকাশ করতে পারছে না, সে কিন্তু বলহীন হয়ে যাচ্ছে নেগেটিভ অর্থে। তাহলে তখনই কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে সেকেন্ড হাউসে, এবং যখনই সেকেন্ড হাউসে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়ে গেল তখন আমার প্রথমত হচ্ছে দৃষ্টিভঙ্গির দিক দিয়ে সদর্থক হয়ে যাবে, তখনই লক্ষ্য করা যাবে সঞ্চয়ের দিক দিয়ে সদর্থক হয়ে যাবে, তখনই কিন্তু লক্ষ্য করা যাবে যে আমার যে ফিনান্সিয়াল জায়গাটা সেই দিক দিয়ে কিন্তু সদর্থক হয়ে যাবে। 1 2 3 4 5। এবং যখনই কেতু উচ্চস্থ হয়ে গেল, কারণ রবি যখনই পজিটিভ হয়ে গেল, কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়, তাহলে কেতুর নিজস্ব পাওয়ার নেই। যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে কি হচ্ছে, যখনই শুক্র বলহীন হয়ে গেল, সূর্য উচ্চস্থ হয়ে গেল, তাহলে কেতু কিন্তু প্রাধান্য পেল, তাহলে 6th হাউসটা কিন্তু পজিটিভ হয়ে গেল। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমত হচ্ছে ঋণ মুক্তির জায়গা চলে আসছে, রোগ মুক্তির জায়গা চলে আসছে, শত্রুতা থেকে শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না সেটাও লক্ষ্য করা যাচ্ছে, এবং প্রাত্যহিক জীবনে যে স্যাটিসফ্যাকশন বিহীনতা ছিল সেটাও কেটে যাচ্ছে, এবং 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্রেও কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। এবং এই যে উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং এই যে ভাইব্রেশন, তার কারণ কি, আমি আগেও বলেছি, প্রত্যেকটা গ্রহ প্রতি মুহূর্তে আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। তাহলে যখনই বৃহস্পতি এই সিচুয়েশনটা ক্রিয়েট করে দিচ্ছে, তারপর যতই 5th ডিসেম্বর বৃহস্পতি আবার বুধের ঘরে চলে যাক, মেষ কিন্তু যদি নর্মালি, পরবর্তীকালের আলোচনা তো করবোই, কিন্তু 31st ডিসেম্বর পর্যন্ত যদি দেখা যায় 2025, তাহলে মেষ কিন্তু এই যে বলবান হয়ে গেল, ফিনান্সিয়াল দিক দিয়ে বা কর্মের দিক দিয়ে শক্তিশালী হয়ে উঠলো, সেটা কিন্তু 5ই ডিসেম্বরের পর থেকে আবার ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে না, বরং আস্তে আস্তে বা ধীরে ধীরে সেটা আরো শক্তিশালী রূপ নেবে, এবং 2026-এ কিন্তু অত্যন্ত বলবান হয়ে মেষ রাশি দেখা দেবে। এটা আমি একটা সার্বিক মতে আলোচনা করলাম। স্পেসিফিক ভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া ভীষণ প্রয়োজন। আজকের মতন এইটুকুই, নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।